ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতের এই ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ কয়েক ডজন সাধারণ ইউক্রেনিয়ান। হামলায় কিভের বিভিন্ন আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিচকো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 2 শিশুসহ অন্তত 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই ভবনটি পরীক্ষা করে দেখব। যদি ভবনটির গঠনের কোনো ক্ষতি না হয়ে থাকে, আমরা যত দ্রুত সম্ভব ভবনটি সংস্কারের কাজে হাত দেব। কিভের বাসিন্দা 72 বছর বয়সী ভ্যালেন্টিনা জানান, বিস্ফোরণের পরপরই তারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে গুলির শব্দ পেলাম, এরপর বিস্ফোরণ। আমরা আমাদের ফ্ল্যাট থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম, কারণ পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ভরে গিয়েছিল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। সেরহিল নামে আরেক বাসিন্দা এখনো আতঙ্কিত। নিজ চোখে নিহত ও আহত প্রতিবেশীদের উদ্ধারের চিত্র দেখে এখনো স্থির হতে পারেননি তিনি। যারা মারা গেছেন তারা দিব্যি সুস্থ সবল ছিলেন। পরে উদ্ধারকারীরা সিঁড়ি ব্যবহার করে একজন একজন করে তাদের উদ্ধার করতে শুরু করেন। তবে তারা ঠিক কতজনকে বের করেছেন আমি জানি না। এদিকে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় একটি ভবনের ছাদ ধসে ভবনের উপরতলার বাসিন্দারা আটকে পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়। অন্যদিকে একাধিক সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এ রাতে রাশিয়া শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এই আগ্রাসী আচরণ বন্ধে মিত্রদের প্রতি মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। অবশেষে তুর্কির দীর্ঘদিনের সংঘাত অবসানের পথে। কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে ঘোষণা দিয়েছে তারা দেশ থেকে তাদের সব যোদ্ধা প্রত্যাহার করছে। রবিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে জানায়, তুর্কি সরকারের সঙ্গে সমন্বিত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1984 সাল থেকে তুর্কির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসা সংগঠনটি চলতি বছরের মে মাসে তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে অস্ত্র পরিত্যাগ ও সংগঠন ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। কয়েক দশকের এই সংঘাতে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি মানুষ। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তানের কান্দিল পর্বতে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেকে জানায়, স্বাধীন গণতান্ত্রিক ও ভ্রাতৃত্বপূর্ণ জীবন গঠনের ভিত্তি স্থাপনের জন্য তারা তুর্কি থেকে সব যোদ্ধা সরিয়ে নিচ্ছে। সংগঠনটির দাবি, সরকারের উচিত এখন এমন এক আইন পাশ করা যা তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেবে। পিকেকে নির্বাহী কাউন্সিলের সদস্য সাবরি ওক বলেন, বিরোধের ঝুঁকি এড়াতে তারা নেতার নির্দেশে যোদ্ধাদের প্রত্যাহার করছে। আমরা আমাদের নেতা আবদুল্লাহ ওজালানের নির্দেশে সিদ্ধান্ত নিয়েছি। সম্ভাব্য উস্কানি বিরোধীর ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা তুর্কিতে অবস্থানরত আমাদের সব বাহিনীকে সীমান্তবর্তী পাহাড়ি এলাকা মিডিয়া প্রতিরক্ষা অঞ্চল থেকে প্রত্যাহার কর্মসূচি শুরু করেছি। এদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টির মুখপাত্র ওমর চেলিক এক্সপোস্টে বলেন, পিকেকের এই সিদ্ধান্ত সরকারের সন্ত্রাসমুক্ত তুর্কির লক্ষ্য পূরণের বাস্তব প্রতিফলন। একই সঙ্গে এটি সংসদীয় পর্যায়ে আইনগত কাঠামো তৈরির পথ উন্মুক্ত করবে। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে কুর্দি বাসিন্দারা সরকারের কাছ থেকে বাস্তব পদক্ষেপের প্রত্যাশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা হাসান সেকার দাবি করেন, বন্দীদের মুক্তি দিয়ে কুর্দি ভাষা ও পরিচয়কে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে। তুর্কি যুদ্ধের অবসান হওয়া দরকার। এটা কুর্দিদের ও তুর্কি উভয়ের জন্যই ভালো হবে। মধ্যপ্রাচ্য তো ইতিমধ্যেই ভেঙে পড়েছে, সর্বত্র যুদ্ধ চলছে। প্রথমত আবদুল্লাহ ওজালানকে মুক্ত করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে। তাছাড়া সাধারণ ক্ষমাও ঘোষণা করতে হবে। আরও একটি বিষয়, কুর্দি ভাষা এটিকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে এবং কুর্দি পরিচয়কে স্বীকৃতি দিতে হবে। অন্যদিকে ইস্তানবুলে পিকেকের সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা গেছে। কেউ কেউ একে স্বাগত জানালেও অনেকেই এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সুলেইমান কাবুরগাছি নামে এক ব্যক্তি বলেন, পিকেকের প্রত্যাহারের এই সিদ্ধান্তের প্রতি তার বিশ্বাস নেই।
আমি এসবের কিছুই বিশ্বাস করি না, এর কিছুই বাস্তবসম্মত নয়। ভালো হতো যদি এই লড়াইয়ের অবসান সত্যি ঘটতো, কিন্তু তারা এটা করতে পারবে না। পিকেকে যাবে না, অস্ত্রও থামবে না, তাদের উপর ভরসা করা যায় না। তুর্কি, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের কাছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে সরে এসেছে। এর পরিবর্তে পিকেকে এখন কুর্দিদের সাংস্কৃতিক অধিকার ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জানাচ্ছে। বিশ্লেষকদের মতে ন্যাটো সদস্য তুর্কির এই সংঘাতের অবসান শুধু দেশেই নয়, প্রতিবেশী সিরিয়াতেও প্রভাব ফেলতে পারে, যেখানে আমেরিকা কুর্দি বাহিনীর সঙ্গে মিত্রতা বজায় রেখেছে, যাদের আঙ্কারা পিকেকের শাখা হিসেবে দেখে। গাজা অভিমুখে ভারী যন্ত্রপাতি নিয়ে রওনা দিয়েছে কয়েকটি ট্রাক, যা রবিবার ইজিপ্টের রাফা সীমান্ত পার হতে দেখা গেছে। তাদের উদ্দেশ্য হামাসের কাছে জিম্মি থাকা নিহত ইসরায়েলিদের মৃতদেহ অনুসন্ধান করা। তবে হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার কারণে এসব জিম্মিদের অনেককেই হামাস এখনও উদ্ধার করতে পারেনি। আর এসব মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথাও জানিয়েছে হামাস, যে কারণে এবার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। আর ইতিমধ্যে ইসরায়েলি সরকার রেড ক্রস এবং ইজিপশিয়ান দলগুলোকে আইডিএফ এর হলুদ রেখার বাইরে অনুসন্ধানের অনুমতি দিয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, অনুসন্ধানকারী দলের কেউই সামরিক সদস্য নন। Now this is a technical team only and none of these personnel are in the military. হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে আমেরিকার চাপের পর আবারও সাহায্য পাঠানো শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। এদিকে শনিবার তেল আবিবে সমাবেত হন নিহত ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, গাজায় থাকা নিহতদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জিম্মি আইতান হর্ন ও তার পরিবারও এই বিক্ষোভে যোগ দেন। অংশগ্রহণকারীরা হাতে ধরেছিলেন সেই সব নিহতদের ছবি, যাদের দেহ এখনও ফেরত আসেনি। মৃত জিম্মি ইতাই চেনের বাবা রুবি চেন জানান, এক সাক্ষাতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সব জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তাদের। The secretary said that he is on his way to Qatar, meeting the president, and he promised that he will share the meeting that we had today with him, with the president, and making sure that the president also does whatever he can in order to keep on pushing to getting these hostages out, including the 2 U.S. citizens. যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত 20 জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ ফিরিয়ে দিয়েছে, তবে এখনও 13টি মরদেহ তাদের কাছে রয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার বৈঠকে জানান, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সেনা থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবল ইসরায়েল। ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সম্পর্কিত ক্ষেত্রে কোন বাহিনী গ্রহণযোগ্য তা নির্ধারণ করবে। আমরা এভাবেই কাজ করি এবং ভবিষ্যতেও করব। অবশ্য আমেরিকা ও ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে। ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, আমরা নিজেদের রক্ষা করব এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করব। সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ভেনেজুয়েলায় স্থল হামলা চালানোর বাস্তব সম্ভাবনা রয়েছে। রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে অপসারণের পক্ষে যুক্তি দেন এই রিপাবলিকান। অন্যদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন ও রুবেন গায়েগো এবং রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে সেনেটর গ্রাহাম জোর দিয়ে বলেছেন, আর্টিকেল 2 অধীনে দেশের সুরক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত আইনি ক্ষমতা ব্যবহারের অধিকার রয়েছে। মাদকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের লড়াই একটি নতুন ও বিতর্কিত মোড় নিয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌযানগুলোতে সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এসব বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা দেশে মাদক আনছে তাদের হত্যা করা হবে এবং ইঙ্গিত দিয়েছেন স্থলভাগই হবে তার পরবর্তী লক্ষ্য। এ উদ্দেশ্যে ইতিমধ্যেই ল্যাটিন আমেরিকার জলসীমায় মোতায়েন করা হয়েছে দেশের সর্বাধুনিক ও বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
ভেনেজুয়েলায় স্থল হামলার বিষয়ে বাস্তব সম্ভাবনা নিয়ে এবারে মুখ খুললেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একজন মাদক সন্ত্রাসী এবং তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই পদক্ষেপকে দেশের সুরক্ষার জন্য সাংবিধানিক ক্ষমতার অধীনে যৌক্তিক বলেই মনে করেন সেনেটর গ্রাহাম। তবে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে দুই দল থেকেই তীব্র সমালোচনা এসেছে। ডেমোক্রেটিক সেনেটর রুবেন গায়াগো এই হামলাকে রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হত্যা বলে অভিহিত করেন। তিনি যুক্তি দেন, সামরিক বাহিনী ব্যবহারের আগে প্রেসিডেন্টের উচিত ছিল কংগ্রেসের সঙ্গে আলোচনা করা। অন্যদিকে এই নৌ হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে এর বিরোধিতা করেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। তিনিও বলেন, যুদ্ধ শুরু করতে হলে সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন বলেন, এটি কেবল মাদকের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং দেশটির সরকার পরিবর্তনের প্রচেষ্টা। ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয় বলেই মনে করেন সেনেটর কেইন। জার্মানির রাজধানী বার্লিনের আশপাশের খামারগুলোতে বার্ড ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রায় 130,000 হাঁস ও মুরগি নিধনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ব্র্যান্ডেনবার্গের মেরকিশ ওডারল্যান্ড কাউন্টির তথ্য অনুযায়ী আক্রান্ত খামারগুলোর মধ্যে একটি হাঁসের খামারে রয়েছে প্রায় 80,000 হাঁস আর একটি ব্রয়লার মুরগির খামারে রয়েছে 50,000 মুরগি। বর্তমান পরিস্থিতিতে প্রায় 130,000 হাঁস ও মুরগি নিধন করতে হবে, যা সম্পন্ন হতে 2 দিন লাগতে পারে। নিধন কার্যক্রম খামারেই হচ্ছে। একটি বিশেষ প্রতিষ্ঠান এটি পরিচালনা করছে। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া প্রতিরোধে নিয়ম মেনে নিধন করা হচ্ছে পাখিগুলোকে। বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে জার্মানির বিভিন্ন স্টেটে কিছু অঞ্চল নির্দিষ্ট করে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পাখিদের খাঁচায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 সপ্তাহে সংক্রমণের হার অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে। এদিকে কাউন্টি কমিশনার গান্টার স্মিথ জানান, খামারের পাখি ছাড়াও বন্য সারস ও রাজহাঁসের দেহেও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ওডারব্রুক ও ফ্রিডল্যান্ডার জলাশয়ের কারণে এই অঞ্চলটি পাখির প্রজননের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। ড্রোন পর্যবেক্ষণে কিছু মৃত সারস ও রাজহাঁস পাওয়া গেছে। এটা আমাদের জন্য অস্বাভাবিক, কারণ আগে শুধু গবাদি পশু পাখি আক্রান্ত হতো, এবার প্রথমবারের মতো বন্য প্রাণীরাও আক্রান্ত হচ্ছে। জার্মানির প্রাণীরোগ গবেষণা কেন্দ্র ফ্রিডরিশ লোফলার ইনস্টিটিউট জানিয়েছে, এই প্রাদুর্ভাবের ঝুঁকি খুবই মারাত্মক। বন্য পাখিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আরও বিস্তৃত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। কাউন্টির ডেপুটি কমিশনার ফ্রিডম্যান হ্যাঙ্ক জানান, কোথা থেকে কিভাবে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা স্পষ্ট নয়। গত বছরের মতোই সংক্রমণের উৎস এখনো স্পষ্ট নয়। দূষিত বিছানা, যানবাহন বা পোশাক এসব নিয়ে সাধারণ ব্যাখ্যা দেয়া হয়, তবে চূড়ান্ত উৎস শনাক্ত করা যায়নি। এটি মালিকদের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ সংক্রমণের কারণ জানা না গেলে প্রতিরোধ করাও কঠিন। সাধারণ খামারিদের নিজেদের পাখির দিকে কড়া নজর রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি অসুস্থ ও মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। আসিয়ান সম্মেলনের সাইড লাইনে মালয়েশিয়া ও আমেরিকার মধ্যকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যৌথ অংশীদারত্বমূলক বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে পারস্পরিক চুক্তিতে সই করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের কর্মকর্তারা ফটো সেশনে অংশ নেন। চুক্তি সইয়ের পর আসিয়ান মূল সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাথে বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন, আমেরিকা এবং আসিয়ানের দেশগুলোর প্রাণবন্ত অর্থনীতি সবার জন্য স্বর্ণযুগ তৈরির সম্ভাবনা রাখে। ওয়াশিংটনের জন্য স্বর্ণযুগ চলছে উল্লেখ করে তিনি আসিয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। To the nations of Southeast Asia is that the United States is with you 100%, and we intend to be a strong partner and friend for many generations to come. 1 year ago, we were in a different position, but now we're in the best position we've ever been. And I really do. I say it's the golden age of America, golden age of the United States. Together we'll create. এদিকে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে কুয়ালালামপুরে ওয়াশিংটন ও বেইজিং এর কর্মকর্তারা বাণিজ্য আলোচনায় যুক্ত হয়েছেন। কয়েক মাসের চলমান বাণিজ্য যুদ্ধে এটি দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের প্রথম কোনো সরাসরি আলোচনা, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকে চুক্তির মাধ্যমে শেষ হবে বলে আশা উভয় পক্ষের।
কুয়ালালামপুর থেকে বৃহস্পতিবার সাউথ কোরিয়ার বুসানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতের কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে আলোচনা এগিয়ে নিতে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন চায়নার প্রিমিয়ার লি কিয়াং। আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার সাথে বৈঠক করেছেন ট্রাম্প। এ সময় ব্রাজিলের পাশাপাশি চায়নার সাথেও একটি ভালো চুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। President Xi, I think we're going to have a good deal with China, and they want to make a deal, and we want to make a deal. We've agreed to meet. মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। রবিবার স্থানীয় সময় দুপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে স্থায়ী শান্তি চুক্তিতে সই করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Well, this is so exciting because we did something that a lot of people said couldn't be done. থাই কম্বোডিয়াকে শান্তি চুক্তি সই করাতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি প্রায় মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে উল্লেখ করে চুক্তি সম্পাদনে অবদান রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেন তিনি। Itself and I'll tell you what makes me so happy is the two countries we're dealing with and the third that helped so much. I appreciate so much. Maybe it couldn't have been done without you, but they really like each other. বর্ধিত চুক্তি অনুযায়ী থাইল্যান্ডে আটক কম্বোডিয়ার সেনাদের মুক্তি দেওয়া হবে বলে জানান ট্রাম্প। স্থায়ী শান্তি নিশ্চিতকরণে আসিয়ানের পক্ষ থেকে পর্যবেক্ষক মোতায়েনের কথাও উল্লেখ করেন তিনি। Both countries are agreeing to cease all hostilities and work to build good neighborly relationships, which have already started. 18 Cambodian prisoners of war will be released, and under this agreement, observers from ASEAN countries, including Malaysia, will be deployed to make sure that the peace prevails and endures. I have no doubt that it will. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের রানী সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, রানী সিরিকিত সারা বিশ্বে একজন সম্মানিতা নারী ছিলেন। থাই প্রধানমন্ত্রী চার্নভিরাকুল ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তাদের কাছে খুবই অর্থবহ। সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পরও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে বিরোধ চলমান ছিল। এই অবস্থায় একটি স্থায়ী চুক্তি অত্যন্ত জরুরি হয়ে পড়ে দুই দেশের জন্য। আসিয়ান সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে বর্ধিত শান্তি চুক্তি সইয়ের পর উভয় পক্ষই স্থায়ীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সম্মেলনে আমরা যেমন শান্তি পুনর্বহাল নিয়ে আলোচনা করছি, তেমনি আমাদের দুই দেশের কমান্ডাররাও এই চুক্তি বাস্তবায়নে আগ্রহী। সীমান্তের দুই অংশ থেকেই ভারী অস্ত্রের প্রথম পর্যায়ের আংশিক প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করছেন। আমি দৃঢ়ভাবে আশা করি মানবিক কারণে আমাদের 18 জন সৈন্যের দ্রুত মুক্তি হবে। I strongly hope for the prompt release of our 18. Thailand stands for peace. থাইল্যান্ড শান্তির পক্ষে। এই ঘোষণাপত্র সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিরসনের আমাদের ইচ্ছাকে প্রতিফলিত করে। এই ঘোষণাপত্র যদি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়, তাহলে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি হবে। The building blocks for a lasting peace. এদিকে থাই কম্বোডিয়ার বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর একই বৈঠকে দুই দেশের সাথেই পৃথক বাণিজ্য চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে শঙ্কায় ছিলেন থাই কম্বোডিয়ার শীর্ষ নেতারা। জুলাইয়ে সংঘাতের সময় ওয়াশিংটনের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের হুঁশিয়ারি পাবার পর উভয় দেশই দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেন। এর আগে রবিবার সকালে আসিয়ান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি অর্জনে সংলাপকে শান্তি প্রতিষ্ঠার উপায় হিসেবে বর্ণনা করেন। এছাড়া মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি বলেন, অস্থিরতা কেবল অর্থনীতিই নয়, বরং সম্মিলিত প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে। বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছেন আমেরিকা ও চায়নার শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। চায়নার কর্মকর্তাদের সঙ্গে 2 দিনের আলোচনা শেষে রবিবার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী চায়নার বিরল খনিজ পণ্য রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের হুমকি আর নেই। তাই চায়নার পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকিও নেই।
এছাড়া আগামী বৃহস্পতিবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর দারুণ বৈঠক হতে যাচ্ছে দাবি করে তিনি বলেন, ওই দিন টিকটকের মালিকানা হস্তান্তর সংক্রান্ত চুক্তিও চূড়ান্ত হবে। অন্যদিকে কুয়ালালামপুরে চায়নার শীর্ষ বাণিজ্য আলোচক লি চ্যাংগ্যাং বলেন, দুই দেশের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, ফেন্টানল এবং রপ্তানি নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে চায়নার ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং শীর্ষ বাণিজ্য আলোচক লি চেনগিং এর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। মে মাসের পর থেকে দুই দেশের মধ্যে হওয়া পঞ্চম দফার উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা এটি। কুয়ালালামপুর থেকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। চায়না তাদের বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে তাদেরকে সর্বোচ্চ চাপ প্রয়োগের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দিয়েছেন বলে জানান বেসেন্ট। সামগ্রিকভাবে একটি ভালো বৈঠক হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সিবিএস নিউজকে দেয়া আলাদা সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, চায়নার পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি আলোচনায় তাদেরকে সুবিধা দিয়েছে। তিনি আরও জানান, টিকটক নিয়ে গত মাসে ঘোষিত চুক্তিটি বৃহস্পতিবার চূড়ান্ত হতে চলেছে। অন্যদিকে কুয়ালালামপুরে চায়নার শীর্ষ বাণিজ্য আলোচক লি চেনগেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গতকাল এবং আজকের আলোচনায় উভয় পক্ষই অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে গভীর ও খোলামেলা আলোচনা করেছে এবং এতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আলোচনায় একাধিক বিষয় ছিল, যেমন উভয় পক্ষের রপ্তানি নিয়ন্ত্রণ, পারস্পরিক শুল্কের দীর্ঘায়িত প্রভাব, ফেন্টানল উৎপাদন নিষিদ্ধ করতে সহযোগিতা এবং খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দিতে রবিবার মালয়েশিয়ায় পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। এটি তার 5 দিনের এশিয়া সফরের প্রথম ধাপ, যা শেষ হবে 30 অক্টোবর সাউথ কোরিয়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে, যে বৈঠক নিয়ে আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।